Assalamu alaikum, dear students. Today we are very pleased to have Mr. Pradeep Dash with his UK visa success. Pradeep bhai, কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে যাচ্ছেন? সো আমি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স পড়তে যাচ্ছি এই জানুয়ারি ইনটেকে। আজকে ভিডিওটা করার মেইন রিজন ইউকেভিআই ইন্টারভিউ অনেক কঠিন হচ্ছে, অনেক ভিসা রিফিউজাল হচ্ছে। তো এই অ্যান্সারগুলো আপনি কিভাবে দিবেন? তো ভাই যেভাবে অ্যান্সারটা দিল যে বিজনেস এবং টেকনোলজির কম্বাইন্ড একটা কোর্স, কিউএস র্যাঙ্কিংয়ে এত, অ্যাকচুয়ালি এই ধরনের স্পেসিফিক কাস্টমাইজড অ্যান্সারটা ইউকে ভাই জানতে চায়। আপনি যদি জেনারিক আপনাকে এজেন্সি আপনাকে একটা অ্যান্সার লিখে দিছে আর আপনি সেইটা মুখস্থ করে সুন্দর করে বললেন, তাহলে কিন্তু আপনি জেনারিক অ্যান্সার বলছেন এই কথা বলে ভিসা রিফিউজালটা হবে। ওনারা আসলে এইটাই শুনতে চায় যে আমি আসলে আমার যে সাবজেক্টটা এটা কি আমি আমার বুদ্ধিতে নিছি নাকি কারো বুদ্ধিতে নিছি নাকি সবাই পড়তে যাচ্ছে দেখে আমি চলে যাচ্ছি। আরো কোশ্চেনের মধ্যে আরো কিছু কোশ্চেন ছিল যে আমার ফিউচারে 10 বছরের প্ল্যান কি। আমাদের দেশে একটা পার্সপেক্টিভ হচ্ছে অমুক জনের ছেলে বিদেশে গেছে, তুমিও ওই সাবজেক্টে চলে যাও। সো আপনি ক্লিয়ার যদি থাকেন যে আমি যাচ্ছি একটা কান্ট্রিতে, আপনার ডকুমেন্ট সব রেডি থাকতে হবে আর ইনস্ট্যান্ট সবকিছু করার মতো জিনিসটা ফোকাস থাকতে হবে। আমাদের 2026 সালের জানুয়ারি ইনটেকে আপনার মতো একজন ব্রাইটেস্ট স্টুডেন্ট আমরা পাইলাম। আমরা রিয়েলি প্রাউড ভাই, এরকম প্রোঅ্যাক্টিভ স্টুডেন্ট আমরা খুব কমই পাইছি। একটা জিনিস একটু অনার করতে চাই আপনাকে, যদিও এটা আমাদের অনেক এজেন্সি দেখি যে এই ফ্রি দেয় ওই ফ্রি দেয়, ফ্রি কোনো পার্ট না, বাট দিস দ্য সিম্বল অফ লাভ। আমাদের প্রদীপ ভাইয়ের চাই যে প্রদীপ ভাই সুন্দর একটা ইউনিভার্সিটি যাচ্ছে, সেই ইউনিভার্সিটিতে তাকে টেকনোলজিক্যাল সাপোর্ট হিসেবে আমাদের এই স্টাডি সলিউশন থেকে এই ল্যাপটপটা প্রদীপ আপনার জন্য আমরা খুবই গ্রেটফুল থাকবো আপনি যেটা অ্যাকসেপ্ট করেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি খুবই খুশি হলাম যে আপনি আমাকে এই ল্যাপটপটা গিফট করলেন। আসলে আমি এক্সপেক্ট করিনি এটা, বাট খুবই ভালো লাগলো ভাইয়া। সো আমার সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট ছিল বিকজ আমার দুইটা ভিসা রিফিউজাল ছিল এন্ড আমি আসলে কিভাবে কি করবো এটা বুঝতেছিলাম না। স্টাডি সলিউশন সিলেক্ট করার রিজনটা ছিল আমার যে স্টাডি সলিউশন অলওয়েজ কানেক্টিভিটির মাধ্যমে স্টুডেন্টদেরকে আগে নিয়ে যায় এন্ড আমাকে সব রকম ভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এন্ড স্টাডি সলিউশন অলওয়েজ আমাকে প্রফাউন্ড সাজেশন দিয়ে গাইড করছে এবং বলছে যে আপনি এইভাবে আগাইলে নিজেরটা নিজে করলে আরো ভালো হবে। তো সবচেয়ে ট্র্যাজেডিক জিনিস হচ্ছে ভাইয়া, আপনি জানেন যে আমার গত বছরই স্টাডি সলিউশনের মাধ্যমে ইউকের ভিসাটা হয়েছিল, বাট আমি যেতে পারি নাই বিকজ আমার ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে ভিসাটা আসছিল। And my university told me that if you come now you will lose a lot of marks and we don't want you to get a poor grade in your first semester, we want the best out of you. So তখন we decided together as a teamwork we won't be moving forward now and we'll move forward in the next year in the same intake. আমি আরো একটা বিষয় নিয়ে বলতে চাই that I'm really honored যে স্টাডি সলিউশন আমাকে গ্র্যাজুয়েট 500 যে প্রজেক্টটা 2026 এটাতে আসলে একটা পার্ট মনে করতেছেন। আই এম ওয়ান অফ দেম। সো বেসিক্যালি দিস প্রজেক্ট ইজ সামথিং যে যারা দেশ ও দশের হেল্প করবে, ইমপ্যাক্ট ক্রিয়েট করবে ওয়ার্ল্ড ওয়াইড, দেশে বা দেশের বাইরে, স্পেশালি ইউকে, অস্ট্রেলিয়া, কানাডাতে আমাদের যে ভিসা হইলো এইখানে যে রিলেশনশিপ ডান তা না, আমাদের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, সিক্রেট গ্রুপ, সেখানে আমরা অ্যাড করব। Assalamu alaikum, dear students. Today we are very pleased to have Mr. Pradeep Dash with his UK visa success. Pradeep bhai কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? Pradeep bhai, কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে যাচ্ছেন? সো আমি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স পড়তে যাচ্ছি এই জানুয়ারি ইনটেকে। প্রদীপ ভাই যখন আমাদের কাছে প্রথম আসলো, তো তখন থেকেই প্রদীপ ভাই তার ক্যারিয়ার ডেস্টিনেশন এবং ক্যারিয়ার গোল নিয়ে ওয়াজ ভেরি স্পেসিফিক এবং সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে সে খুব চুজি ছিলেন। তো প্রদীপ ভাই আপনার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এই যে টাইম নেওয়া, সিলেক্ট করা, এর পিছনে আপনার মেইন রিজনটা কি ছিল? কেন আপনার কাছে মনে হইলো যে এই ধরনের একটা এক্সেপশনাল সাবজেক্ট সিলেক্ট করা আপনার জন্য দরকার? আমার কাছে অলওয়েজ একটা টার্গেট ছিল যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে, একটা র্যাঙ্ক ইউনিভার্সিটিতে একটা স্টিম সাবজেক্ট যাতে পড়তে পারি, কারণ স্টিম সাবজেক্টের প্যাথওয়েজ গুলো আসলে অনেক ক্লিয়ার হয়। অ্যাজ আমি একটা জেনুইন স্টুডেন্ট, আমার কাছে অলওয়েজ টার্গেট ছিল যে আমি কিভাবে একাডেমিক এক্সিলেন্স অ্যাচিভ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি এই সাবজেক্টটা সিলেক্ট করলাম, যেহেতু আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওইখান থেকে আমি আসলে অনেকগুলো সেক্টরে কিছু বছর জব করলাম, 2-3 বছর এই বাংলাদেশে। এই সেক্টরগুলোতে জব করতে করতে আমার কাছে মনে হলো যে আমি আসলে একটা স্পেসিফিক সেক্টর আছে দ্যাট ইজ ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স, সেখানে আমি আসলে মুভ করতে চাই এবং আমার ক্যারিয়ারটা ফাইনাল প্রফেশনটা এটা সিলেক্ট করতে চাই। সো এরপরে ঘাটাঘাটি করার পর দেখলাম যে আসলে কিছু জায়গায়
শুধু ডেটা অ্যানালিটিক্স পড়াচ্ছে, কিছু কিছু জায়গায় কিছু বিজনেস ইন্টেলিজেন্স পড়াচ্ছে, বাট আমার অলওয়েজ ড্রিম ছিল যে আমি আসলে বিজনেস এবং টেকনোলজির যে কম্বিনেশনাল সাবজেক্ট সেটা পড়তে চাই, কারণ আমি মনে করছি যে আমি অলওয়েজ একজন বিজনেস সেন্ট্রিক একজন পার্সন। ইন দ্য লং রান আমি আসলে নিজের সেট আপ বা আইটি সেট আপ দিতে চাই। সো সেখান থেকে আসলে ভাইয়া এই সাবজেক্টটা চুজ করা। অ্যান্ড যেহেতু স্টিম সাবজেক্ট আর ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড হচ্ছে QS র্যাঙ্কিং এ 524 ইন দ্য হোল ওয়ার্ল্ড, সো আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল ব্র্যাক, সেখান থেকে আসলে আমি আরো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি। সো সব মিলিয়ে আসলে ভাইয়া এই সাবজেক্টটা সিলেক্ট করা। প্রথমে তো ব্র্যাকে খুব ফেমাস পারসন, আমাদের এখানে একজন স্টুডেন্ট আসছিল, তাকে বললাম ব্র্যাকে চেনো, বলে হ্যাঁ। আপনি মনে হয় ম্যাগাজিনে সম্ভবত আপনি এখন ফিচার্ড হয়েছিলেন, এরকম কিছু? হ্যাঁ ভাই, আমি ম্যাগাজিনে ফিচার্ড হয়েছিলাম বিকজ আমি একটা ক্লাব করতাম, ব্র্যাক ইউনিভার্সিটি কালচার ক্লাব। হ্যাঁ, এটা নোটিস করছে একজন আপনার জুনিয়র, আমি বলার পরে চিনতে পারছে। তো অ্যাকচুয়ালি আপনারা প্রদীপ ভাইয়ের অ্যান্সারটা তো দেখলেন। আজকে ভিডিওটা করার মেইন রিজন, ইউকেভিআই ইন্টারভিউ অনেক কঠিন হচ্ছে, অনেক ভিসা রিফিউজাল হচ্ছে, তো এই অ্যান্সারগুলো আপনি কিভাবে দিবেন? তো প্রদীপ ভাইকে আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটার মেইন মানে স্পেসিফিক পয়েন্টটা ছিল হোয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দিস কোর্স। তো ভাই যেভাবে অ্যান্সারটা দিল যে বিজনেস এবং টেকনোলজির কম্বাইন্ড একটা কোর্স, QS র্যাঙ্কিং এ এত, অ্যাকচুয়ালি এই ধরনের স্পেসিফিক কাস্টমাইজড অ্যান্সারটাই ইউকে ভাই জানতে চায়। আপনি যদি জেনারিক, আপনাকে এজেন্সি আপনাকে একটা অ্যান্সার লিখে দিছে আর আপনি সেটা মুখস্থ করে সুন্দর করে বললেন, তাহলে কিন্তু আপনি জেনারিক অ্যান্সার বলছেন, এই কথা বলে ভিসা রিফিউজালটা হবে। তো প্রদীপ ভাইকে একটা জিনিস বলে রাখি, প্রদীপ ভাইয়ের ভিসা ইন্টারভিউ বা আপনার ইন্টারভিউ আপনি একটু বলেন, আপনি ইন্টারভিউ হয়েছে কিনা, বা হইলে কত মিনিট হয়েছে এবং কি কি ধরনের প্রশ্ন করছে, একটু সামারি। আচ্ছা, সো একটা শকিং জিনিস হচ্ছে আমার ভিসা ইন্টারভিউটা অনেকক্ষণ হয়েছে, এটা হচ্ছে 90 মিনিটস। 90 মিনিটস ইন্টারভিউটা হয়েছে এবং আমার ইন্টারভিউ ডেট ছিল হচ্ছে 13 নভেম্বর। তো ইন্টারভিউ যখন শুরু করি, দ্য ইন্টারভিউয়ার ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হি ওয়াজ মেকিং মি ভেরি কমফোর্টেবল ডিউরিং দ্য ইন্টারভিউ। আমাকে প্রথমেই উনি বলেছে যে আসলে কোনো আশেপাশে কোনো ডিভাইস কোনো কিছু আছে কিনা বা স্ক্রিপ্টেড কিনা। সো অনেকে আসলে ইন্টারভিউ নিয়ে অনেক কথা বলে, বাট ইন্টারভিউয়ারের কাজ হচ্ছে আমার ইন্টারভিউ নেওয়া চেক করা আমি জেনুইন স্টুডেন্ট কিনা। সে ওই রিলেটেড যত রকমের যত কোশ্চেন করা লাগে সবই আমাকে করেছে। তো নর্মালি হয় কি ভাইয়া, যে আমাদের যে কোনো দেশে যেতে গেলেই ওয়াই দিস কোর্স, ওয়াই দিস কান্ট্রি, তারপর ওয়াই দিস ইউনিভার্সিটি, এগুলো আমাদের কমন কিছু কোশ্চেন থাকেই। বাট এগুলার বাইরে যে কোনো কোশ্চেন আসবে না ব্যাপারটা এমন না। সবগুলা মানুষের ইন্ডিভিজুয়াল সিচুয়েশন থাকে, যার যার প্রোফাইলে আলাদা আলাদা সেগমেন্টেশন থাকে, যে কারোর সাথে কারোটা মিলে না। যার প্রোফাইল দেখে যে ইন্টারভিউয়ার মনে করবে যে আমি এই কোশ্চেনটা তাকে করতে চাই, তার সাথে তো আমার কোশ্চেন মিলবে না। সো ভাই আমি একটু এই ইন্টারভিউর ক্ষেত্রে আগে একটু বলে নেই যে আমার প্রিভিয়াস সিচুয়েশনটা কিরকম ছিল। সো আই হ্যাড 2 ভিসা রিফিউজালস ফ্রম কানাডা বিফোর, অ্যান্ড আমি আপনাদের কাছে প্রথমবার এসেছিলাম 2024 সালে। সো যখন আমি আসি, এই যে আমার 2টা রিফিউজাল, এগুলো আসলে অনেক কিছু ম্যাটার করে। প্রথম রিফিউজালটা আসলে অনেক কিছুই ম্যাটার করে, বিকজ যখনই আমি অন্য কোথাও অ্যাপ্লাই করি, ইটস আ গ্লোবাল থিং, ভিসা ইজ আ গ্লোবাল থিং, দে ক্যান অলওয়েজ চেক আমার কয়টা রিফিউজাল আছে, কি আছে না আছে। সো অলওয়েজ ডকুমেন্টেশনের উপর কারেকশন করেই পরে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। সো আমার সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট ছিল, বিকজ আমার হচ্ছে 2টা ভিসা রিফিউজাল ছিল, অ্যান্ড আমি আসলে কিভাবে কি করবো এটা বুঝতেছিলাম না। স্টাডি সলিউশন সিলেক্ট করার রিজনটা ছিল আমার যে স্টাডি সলিউশন অলওয়েজ কানেক্টিভিটির মাধ্যমে স্টুডেন্টদেরকে আগে নিয়ে যায়, অ্যান্ড আমাকে সব রকম ভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। অ্যান্ড এমন আমি অলওয়েজ চাইতাম কি যে এজেন্সির সাথে আমি যাচ্ছি, এজেন্সি আমার কাজ করবে, এটা আমি প্রিফার্ড না। অ্যান্ড এইটা স্টাডি সলিউশনের সাথে আমার মোটোটা মিলে গেছে। স্টাডি সলিউশন অলওয়েজ আমাকে প্রফাউন্ড সাজেশন দিয়ে গাইড করছে এবং বলছে যে আপনি এইভাবে এভাবে আগাইলে নিজেরটা নিজে করলে আরো ভালো হবে। সবসময় দেখা গেছে আমি একটা এসওপি লিখতেছি, স্টাডি সলিউশন আমাকে বুঝাই দিছে যে এটা করেন, আমি তারপর জিনিসগুলো আমার ভাষায় লিখছি, আমার নিজের কথাগুলোই বলছি আমি। সো বেসিক্যালি যে জেনুইন স্টুডেন্ট, তার আসলে প্রফাউন্ড সাজেশন দরকার হয় সিনিয়র মানুষদের থেকে। সো আমি ওই সাজেশনগুলো সবসময় মাথায় ছিল। অ্যান্ড যখন আমার ইন্টারভিউটা হয় ভাইয়া, তখন আমাকে আসলে অনেক প্রশ্ন করছে। এই কথাগুলো বলার রিজনটা এইটাই যে আমাকে অনেক প্রশ্ন করছে, আমাকে এক্সপেকটেশনের তুলনায় বেশি প্রশ্ন করছে। প্রথমে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এভরিথিং এগুলো জিজ্ঞেস করলো। এরপর আমাকে প্রথমেই জিজ্ঞেস করছে যে ইফ আই হ্যাভ এনি ভিসা রিফিউজালস অর নট লাইক যে পরে গিয়ে জিজ্ঞেস করছে, আমাকে প্রথমেই জিজ্ঞেস করছে বিকজ আই ডিক্লেয়ার্ড দিস ইন মাই অ্যাপ্লিকেশন ফর্ম দ্যাট আই হ্যাভ দিস রিফিউজালস। সো দে told me that আপনার কি মনে হয় যে আপনার কি কারণে এই ভিসাগুলো রিজেক্ট হয়েছে। এখন তখন আমি বলছি যে আমার কাছে মনে হয় যে এটা তো আসলে 2023 সালের কথা, আমি তখন অনেক অ্যামেচিওর ছিলাম, প্রথম দিকে ছিলাম, অনেক কিছু বুঝতাম না, বা আসলে আমি এজেন্সির নাম বলবো না, হয়তো বা
ওই যে বললাম না, টাইম দেওয়ার যে ব্যাপারটা, একটা এজেন্সির সাথে কানেক্ট হওয়ার পর সে যদি আপনাকে টাইমই না দেয়, আপনার যদি তার সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, এন্ড লাস্ট পর্যন্ত আপনি ডিসাইড করবেন কি আচ্ছা এজেন্সি বাদ আমারটা আমিই করি, তখন তো ভাই অ্যাজ আ স্টুডেন্ট ভুল হবেই কমপ্লায়েন্সে। আর কমপ্লায়েন্স তো খুব সেন্সিটিভ জিনিস। ওইখান থেকে দেখা গেছে আমার রিফিউজাল গুলো আসছে, আমি ওইটাই তাকে এক্সপ্লেন করছি। এখানে কোনো ফেক কিছু নাই, যেটা আমার কাছে মনে হয়েছে যে এইটার কারণে আমার রিজেকশন হয়েছে, আমি ওইটাই তার কাছে প্রেজেন্ট করছি। এন্ড ইন্টারভিউয়ার আমাকে এটাও বলছে, হ্যাঁ দিস ইজ আ ভেরি কমন রিজন, অনেকেরই কমপ্লায়েন্স ভুল হয়ে যায়। দেন উনি সামনের দিকে আগাচ্ছিল, সামনের দিকে আগানোর পর একটা পর্যায়ে উনি আমাকে এটাও জিজ্ঞেস করছে যে আমার ইউকে ভিসা কখনো দেওয়া হয়েছে কিনা। তো সবচেয়ে ট্র্যাজেডিক জিনিস হচ্ছে ভাইয়া, আপনি জানেন যে আমার গত বছরই স্টাডি সলিউশনের মাধ্যমে ইউকে ভিসাটা হয়েছিল, বাট আমি যেতে পারি নাই বিকজ আমার ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে হচ্ছে ভিসাটা আসছিল। সো আমি ওইটাও এক্সপ্লেন করলাম যে আমার হয়েছিল ভিসা, আমি যেতে পারি নাই বিকজ অফ দিস রিজনস, এন্ড মাই ইউনিভার্সিটি টোল্ড মি দ্যাট ইফ ইউ কাম নাও you will lose a lot of marks, and we don't want you to get a poor grade in your first semester. We want the best out of you. So তখন we decided together as a team that we won't be moving forward now, and we'll move forward in the next year in the same intake. আচ্ছা, এইখানে ভাই আমি একটু অ্যাড করি যে এটা আমাদের স্টাডি সলিউশনস এর হিস্ট্রিতে দ্য ফার্স্ট টাইম যে একজন স্টুডেন্টের ভিসা হয়েছে এবং ইউনিভার্সিটি তাকে 2 days অ্যালাউ করছে। অ্যাজ এ এজেন্ট আমাকে ইউনিভার্সিটি অ্যালাউ করছে, সে যদি নেক্সট 2 days মধ্যে ইন করতে পারে তাহলে উইল অ্যাকসেপ্ট হিম। বাট প্রদীপ ভাই সেই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করে নাই, ডিক্লাইন করছে। তো আমি কিউরিওসিটিক্যালি জানতে চাইলাম যে রিজনটা কি। তখন এই যে এই এক্সপ্লেনেশনটা শুনে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড যে মানে সে কতটুকু ক্যারিয়ার ফোকাসড এবং তার যে ওন রিসার্চটা কোন লেভেলের, যে সে ইউনিভার্সিটির সাথে ইন্ডিভিজুয়ালি প্রোঅ্যাক্টিভ হিসাবে কথা বলছে, প্লাস সে তার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 2-1 সাথে কানেকশন হয়ে তাদের সাথে কথা বলছে, তার যে কোর্স মডিউল লিডার্স তার সাথে কথা বলছে। তো কথা বলার পরে প্রদীপ ভাই কনক্লুশন আসতে পারছে আমি যদি এই মুহূর্তে যাই আমার কিছু অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে, যেখানে আমার একটা গুড রেজাল্টটা ক্যারি করা টাফ হয়ে যাইতে পারে। যদিও আদার সাবজেক্টের সাথে তার সাবজেক্ট একটু ডিফারেন্ট, অন্য সাবজেক্ট হলেও যদি সেটা রিটেক নেওয়া যাবে অথবা তাকে এক্সট্রা এক্সামের ব্যবস্থা করতে পারবে, কিন্তু তার সাবজেক্টটা যেহেতু ল্যাব বেস, সো এটা সে করতে পারবে না। তো যার কারণে সে কিন্তু 1টা বছর সে স্যাক্রিফাইস করছে এবং তাকে ভিসা ফিস এগেইন পে করতে হয়েছে, টিউশন ফিস রিফান্ড আনা, এই যে একটা কষ্টের ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো এই জন্য আমরা প্রদীপ ভাইকে মনে করি যে আমরা অনেক স্টুডেন্টকে পাই যে যারা ক্যারিয়ার খুবই মানে ক্যারিয়ার ড্রিভেন ইন্ডিভিজুয়াল। তো প্রদীপ ভাই ইজ ওয়ান অফ দেম। এবং এই যে তার যে স্যাক্রিফাইস করার পরে সে কিন্তু আজকে ভিসা পাইছে এবং খুবই ফাস্ট ভিসা, এবং 90 মিনিটস তাকে ইন্টারভিউ নিচ্ছে। এবং আমি প্রদীপ ভাইকে বলছিলাম যে ভাই আপনাকে ইউকেবিআই যদি ভিসা না দেয় ইটস দেয়ার ফল্ট, কারণ আমরাও তো বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কার কোয়ালিটি কেমন। সো প্রদীপ ভাইকে যখন আমরা একটু মাঝে মাঝে মক টেস্ট নিতাম বা গাইড দিতাম, তো দেখতাম যে ভাইয়ের মানে রিসার্চ খুবই প্রোঅ্যাক্টিভ হচ্ছে, মানে যা যা দরকার ইউনিভার্সিটির ওয়েবসাইটে টু জেড গো থ্রু করা, এই ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেল জানা। তো সবকিছু মিলিয়ে এটা হইতেছে প্রদীপ ভাই একটা মানে কোয়ালিটি। এবং আমাদের স্টাডি সলিউশনস থেকে তার জন্য এটাও ফিডব্যাক থাকবে যে এই ধরনের প্রোঅ্যাক্টিভনেস যেন তার লাইফের একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে এগুলো সব অব্যাহত রাখবে। অনেক দোয়া রাখবেন এটার জন্য আমার ভাইয়া। আর আমি একটু অ্যাড করি আপনার কথায় ভাইয়া, এই যে আপনি বললেন যে আমি ইউনিভার্সিটি টিচারদের সাথে কথা বলেছি, অ্যাডমিনিস্ট্রেশন বডির সাথে কথা বলেছি। দেখেন ভিসার ব্যাপারটা শুধু একজনের ইন্ডিভিজুয়াল এফোর্ট না, এখানে আমার প্যারেন্টস থেকে শুরু করে আমি, আমার ফ্রেন্ডস এবং আমার এজেন্সি সবার একটা টিম ওয়ার্কের ব্যাপার থাকে ভাইয়া। একলা আমিও কিছু করতে পারবো না, একলা এজেন্সিও কিছু করতে পারবে না। সো যখন এই যে আমি আমার ইউনিভার্সিটি টিচারদের সাথে কানেক্ট করছি, আপনারাই কিন্তু আমাকে ইমেল টিমেল খুঁজে বের করে দিচ্ছেন যে ভাইয়া এনাকে মেইল করেন, সে আপনাকে অনেক তাড়াতাড়ি রেসপন্ড করবে। এখন উইটা রিসার্চটা করলে হয়তো আমি পেতাম, বাট ভাই আমার তো একটা দিন সময় নষ্ট হয়ে যেত, সময়ের মূল্য অনেক। সো ওই জায়গা থেকে ভাইয়া আমি মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে আমার ইউকেবিআই ইন্টারভিউতে যাই কোশ্চেন করুক না কেন আমি অনেস্টলি আনসার দিব আমার ক্যারিয়ার প্ল্যান নিয়ে। সো তারা আমাকে মুভ ফরওয়ার্ড করলো, এরপর তারা আমাকে ওয়াই ইউকে, ওয়াই দিস ইউনিভার্সিটি এই কোশ্চেন গুলা করলো। এখন এই কোশ্চেন গুলা করার পর একটা ইন্টারেস্টিং মোড় নিচ্ছে ইন্টারভিউটা, সেটা হচ্ছে সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনি তো অ্যান্সার দিলেন, এবার আপনি তো বললেন যে আপনি 1 বছর রিসার্চ করে
এই সাবজেক্টটা সিলেক্ট করছেন, আপনি আমাকে রিসার্চ প্রসিডিউরটা কি বলতে পারবেন? তা আমি একটু মনে মনে হাসলাম যে এই কোশ্চেনটা তো খুবই আনকমন ইন ইগোভিয়া ইন্টারভিউ। বাট আমি সত্যিটাই বললাম যে আমি আসলে 100টা ইউনিভার্সিটি সিলেক্ট করছি র্যাঙ্কিং অনুসারে, বিকজ আমার অলওয়েজ টার্গেট ছিল একাডেমিক এক্সিলেন্স। আমার অবশ্যই একটা র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়তে হবে। ওই ইউনিভার্সিটি 100টা সাজাইছি বিভিন্ন কান্ট্রি থেকে। দেন ওই আমার সাবজেক্ট যেটা পছন্দ মতো ওই ইউনিভার্সিটিগুলোতে আছে ওইটা লিস্ট করছি, একটা কলাম করছি টিউশন ফিজের, একটা কলাম করছি স্কলারশিপের, একটা কলাম করছি যে ডিউরেশন কত। ওইখান থেকে অমিট করতে 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 আই ওয়াজ লেফট উইথ অনলি ওয়ান ইউনিভার্সিটি, দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড। তো এই প্রসেসটা যখন বললাম, ভিসা ইন্টারভিউয়ার ফেসের রিয়াকশন দেখে আমার আসলে মনে হয়েছে যে হি ইজ স্যাটিসফাইড, বিকজ ওনারা আসলে এইটাই শুনতে চায় যে আমি আসলে আমার যে সাবজেক্টটা এটা কি আমি আমার বুদ্ধিতে নিছি নাকি কারো বুদ্ধিতে নিছি, নাকি সবাই পড়তে যাচ্ছে দেখে আমি চলে যাচ্ছি। এখন যে জেনুইন স্টুডেন্ট ভাইয়া তার একটা প্ল্যান থাকবে, ক্যারিয়ার প্ল্যান থাকবে, সে জানে এই ডিগ্রিটা নিয়ে সে কি করবে বা তার ফিউচারে সে কি করবে। সো এই জিনিসগুলো ঘাটানোতেই ওনারা আমাকে আরো অনেক কোশ্চেন করলো। আরো কোশ্চেনের মধ্যে আরো কিছু কোশ্চেন ছিল যে আমার ফিউচারে 10 বছরের প্ল্যান কি। আমি বললাম আমার প্রথম 5 বছরের প্ল্যান বললাম, এর পরের 5 বছরের প্ল্যান বললাম। খুবই শর্টে বলছি যে আমার আসলে ইন দ্য লং রান একটা স্টার্ট আপ দেওয়ার ইচ্ছা আছে, উইচ ইজ বেসিক্যালি মাই অ্যাকচুয়াল ক্যারিয়ার প্ল্যান। আমি আসলে ওনাদেরকে এত কিছু বলতে হবে ভাবি নাই, বাট উনি আর কি ইন্টারেস্টিংলি জানছিল। আর সবচেয়ে মজার একটা ফ্যাক্ট আমি বলবো, এটা অবশ্যই বলবো, এটা হয়তো বা অনেকেই বিশ্বাস করবে কিনা জানি না, বাট আমাকে যখন জিজ্ঞেস করছে ওয়াই ইউকে, তখন ভাই আমি একটা পার্টে এটাও বলছি যে অন আ পার্সোনাল নোট সামথিং আই গ্রিউ আপ ওয়াচিং ওয়াজ হ্যারি পটার সিরিজ and Harry Potter series and cherishing that culture and getting my academic degree at the same time in the same country, এটা আমার জন্য অনেক মেমোরেবল জার্নি হবে। তো ভিসা ইন্টারভিউয়ার আমাকে আবার আস্ক করছে যে আপনি হ্যারি পটার পছন্দ করেন, আপনি কোন হাউস? তো আমি তাকে আবার বললাম গ্রিফিন্ডর হাউস 2। তো এগুলা কিন্তু উনি লেখে নাই, এটা কিন্তু ওনার সাথে আমার একটা ইনফর্মাল কনভারসেশন। সো উনি অনেক ফ্রেন্ডলি ছিল, একটু ওল্ড ছিল, উনি একটু টাইপ করতে টাইম নিতেছিল, বাট উনি আমাকে এনাফ স্পেস দিছে বলার। আমি যখন ভুলে যাচ্ছিলাম উনি আমাকে আবার মনে করে দিচ্ছিল যে এই জায়গা থেকে বলেন। সো অনেকেই যে অনেক কিছু বলে যে ঠিক মতো লেখে না, এইটা সেটা হ্যান ত্যান, তার টার্গেটটাই থাকে আপনি যেটা বলবেন গুছায় সেটা লেখার। সে তো আমার শত্রু না, সে অবশ্যই চাবে যে আমি যাতে প্রপার অ্যান্সার গুলা দিতে পারি। এখন যদি আমি জেনেরিক 100 জনের মতো সেম অ্যান্সার দিই ভাইয়া, তখন হচ্ছে আপনাকে আরো বেশি কোশ্চেন করার একটা টেন্ডেন্সি এসে পড়ে। সো এই আর কি ভাই, আমার এজেন্সি নিয়েও কথা হয়েছে তাদের সাথে, আমি বলেছি যে আমি আপনাদের হেল্প নিয়েছি, সাজেশন নিয়েছি। এখন এইটা আমি আসলে প্রিফার করি না, যদি জিজ্ঞেস করে তাহলেই বলা উচিত, না হলে ওইখানে একটা পয়েন্ট এসে যায় যে আপনি তাহলে কি করছেন, রাইট? অনেক এজেন্সি আমি চিনি বাংলাদেশে ভাইয়া। আপনাদের সাথে আমার যেই জায়গাটা সবচেয়ে বেশি কানেক্টিং পয়েন্ট সেটা হচ্ছে সময় দেওয়া। আমার এখন এমন কোনো হিস্ট্রি মনে পড়ে না যে আমি আপনাদেরকে কানেক্ট করছি বা রিচ করতে চাইছি, আপনারা আমাকে ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে রিচ আউট করছেন। হয়তোবা সাথে সাথে যদি রিচ আউট করতে পারি পাইছি, না হলে 1 ঘন্টার মধ্যে আপনারা আমাকে রিচ আউট করছেন। এই জিনিসটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব দরকার ভাইয়া, কারণ একটা ফর্ম ফিল আপ করতে গেলে 100টা বক্সে এক জায়গায় না এক জায়গায় আপনি আটকাবেনই। তখন আপনার, যদি আপনি জেনুইন স্টুডেন্ট হয়ে যান, একটু ক্রস চেক করে নেওয়ার একটা থাকে। সো এই জন্য জিনিসটার জন্য অনেক থ্যাঙ্কস ভাইয়া, কারণ আপনারা আমাকে এমন ভাবে প্রিপেয়ার করছেন যে আসলে আমি অনেক কনফিডেন্ট ছিলাম। অলওয়েজ আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমার এখনো মনে পড়ে আপনি আমাকে বলছেন প্রদীপ ভাই আপনি ঠেকবেন না, ঠিক আছে, আর যেই ঠেকুক না ঠেকুক আপনি ঠেকবেন না। আর আরেকটা কথা বলছেন যে আপনি ভিসা না পেলে কে পাবে। সো ওই জায়গা থেকে আসলে আমার তো ভাই প্রিভিয়াস কিছু রিফিউজাল ছিল। আই ওয়াজ নট ইন আ ভেরি গুড মেন্টাল স্টেট, আই ওয়াজ ইন আ ডিপ্রেশন, এন্ড আমার কাছে মনে হচ্ছিল আমার প্রোফাইল ভালো থাকার পরে কেন আমার রিজেকশনটা হয়ে গেল। এখন এইটা নিয়ে আর কথা বলে লাভ নাই, বিকজ আমি স্টিল তো আমার টার্গেট ফিল আপ করতেই পারতেছি ভাইয়া। না, এটা ট্রু ভাই। ভিসার রিফিউজাল এটাও একটা ভাই কিন্তু একটা এক্সাম্পল। ভিসার রিফিউজাল হওয়া মানে যে ভেঙে পড়া না, কারণ ভিসা রিফিউজাল এটা হইতেছে একটা ইমিগ্রেশন প্রসেসের একটা ডিসিশন। অনেক সময় আমি অ্যাজ এ 8 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দেখছি যে অনেক সময় যে এরকম অনেক কেস আমাদেরও হয়েছে যে ফেয়ারলি জাজমেন্ট প্রপারলি হয় নাই একটা স্টুডেন্টের। স্পেশালি এটা কানাডার ক্ষেত্রে বেশি হয় এবং ইউএস এর ক্ষেত্রে বেশি হয়। দেখা গেছে সবকিছু ঠিক আছে, তারপরও ভিসা রিফিউজাল। আবার ভাই ওদের এআই রিজেকশন বলতে একটা কথা আছে। ইউএস এর ক্ষেত্রে তো আমরা এরকম অনেক দেখছি যে একটা স্টুডেন্ট উইদাউট আইএলস এ দাঁড়াইছে, তার সামহাও ভিসা হয়ে যাচ্ছে। আবার একটা স্টুডেন্ট আইএলস 7.5 উইথ গুড স্কলারশিপ, তারপর তার ভিসা রিজেকশন। সো ভিসা রিফিউজাল এটা আমাদের কারো হাতে না,
এটা অনেক সময় জাস্টিস প্রপারলি মেনটেন করা হয় না অনেক সময়। বাট এই ভিসা রিফিউজাল হওয়া মানে ভেঙে পড়া না, কারণ আপনার সাকসেস যে অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে এবং কোন জায়গায় আপনাকে টানতেছে এটা আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যেখানে আপনার সাথে প্রপারলি আপনি ট্যাগ হচ্ছেন। আরেকটা হচ্ছে ভাই, আমাদের স্টাডি সলিউশনস এর ওভারঅল আপনার ফিডব্যাক কেমন? আমাদের কমপ্লায়েন্স টিম বা আমাদের প্রফেশনালিজম বা আমাদের ডেপথ অফ নলেজ বা পার্ট অফ এক্সপেরিয়েন্স, আপনি তো সেল মোটিভেটেড হয়ে অনেক কিছু করছেন, বা আমাদের কাছে কিরকম মনে হয়েছে? আমি সর্বপ্রথম আপনাদের টিম নিয়ে একটু বলি, আর একজন স্পেসিফিক মানুষের ব্যাপারে বলবো, তার নাম হচ্ছে মারুফা নিশি আপু। মারুফা নিশি আপু ওয়াজ দ্য ফার্স্ট পারসন কনসালটেন্ট ফ্রম ইয়োর সাইড যার সাথে আমার কমিউনিকেশন হয়েছিল, ঠিক আছে? ইয়েস, আমার ফার্স্ট কন্ট্যাক্ট পারসন ছিল হচ্ছে নিশি আপু। এন্ড আপু আমাকে আসলে আগে থেকে চিনতো। কিভাবে? আমি আসলে ভাইয়া অনেক ফেয়ার টেয়ারে ঘুরেছি, তো আপু নোটিস করতো আমাকে মাঝে মধ্যে, সো ফেস রিনোন ছিল। তো দেন আমি যখন আপুর কাছে ফার্স্ট দিন আসছিলাম, আপু আমাকে পুরা জিনিস পড়ে বুঝাইছে এন্ড বুঝতে পারছে যে আমারও মোটামুটি নলেজ আছে। এন্ড আপু আমাকে অনেক মোটিভেশন দিছে যে ভাইয়া আপনি যেভাবে ডিসিশনে আগাচ্ছেন এইটাই রাইট। আমাদের কাছ থেকে আপনার নতুন করে ওই সাবজেক্ট চয়েস এগুলো ডিসিশনটা নিতে হবে না, বিকজ আপনার ক্যারিয়ার প্ল্যান ঠিক আছে। তো ওই কথা আসলে নিশি আপু আসলে অনেক প্রফেশনাল, এটা আমরা সবাই জানি। নিশি আপু ইজ ভেরি প্রফেশনাল এন্ড উনি আসলে ইন্ডিভিজুয়ালদের সিচুয়েশন ইন্ডিভিজুয়ালি ডিল করে। সো এই জিনিসটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের দেশে একটা পার্সপেক্টিভ হচ্ছে অমুক জনের ছেলে বিদেশে গেছে, তুমিও ওই সাবজেক্টে চলে যাও। এই জিনিসটাই হইছে আমাদের পিছিয়ে পড়ার মেইন কারণ। তার সাথে আমার লাইফের কিছুই মিলবে না, ক্যারিয়ার পার্সপেক্টিভ কিছুই মিলবে না, আমারটা ডিসিশন আমারই নিতে হবে। সো এই জায়গাটা যখন নিশি আপু আমার সাথে কানেক্ট করতে পারছে, তখনই আমি ডিসিশন নিয়েছি যে আই উইল গো উইথ স্টাডি সলিউশন। তো তখন নিশি আপু আমাকে এটাও বুঝাই বলছে যে আপনাদের আলাদা কমপ্লায়েন্স টিম আছে, আলাদা হচ্ছে ডিজাইনিং টিম আছে, আলাদা হচ্ছে কনসালটেশন টিম আছে উইথ ইমিগ্রেশন লয়ার। সো আমি তখন ভাবতেছিলাম যে এতগুলো যে টিম আছে, আদৌ কি এরা আমাকে টাইম দিবে? বিকজ ভাই আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস ওয়াজন্ট গুড। আমি বাংলাদেশের টপ এজেন্সির সাথে অলরেডি কাজ করছি, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, বাট দে ডোন্ট গিভ টাইম বিকজ দে হ্যাভ সো মেনি স্টুডেন্টস কামিং ইন অ্যান্ড আউট। দে জাস্ট প্রমিস ইন দ্য ফার্স্ট প্লেস দ্যাট আই এম গোনা ডু এভরিথিং ফর ইউ, আই এম গোনা রাইট দ্য এসওপি ফর ইউ। এগুলোতে হয় কি স্টুডেন্টরা একটু ভরসা পায়, অ্যান্ড দেন এট আ পয়েন্ট দেখা যায় গিয়ে বসে থাকতে হয়। এটা আমার স্টাডি সলিউশনে কখনো হয় নাই। কমপ্লায়েন্স টিমের হেল্প লাগলে আমাকে কমপ্লায়েন্স টিম নিজে রিচ করছে, ইমিগ্রেশন টিমের হেল্প লাগলে আমাকে ইমিগ্রেশন টিম রিচ করছে। আর আমি আপনাকে অনেক ডিস্টার্ব করছি আসলে অনেক কিছুতেই। এন্ড বেসিক্যালি এরশাদ ভাই ইজ দ্য মেইন ওনার অফ দিস কোম্পানি, এন্ড আমি তাকে যেভাবে ফোন দিছি, মানে ইট নেভার ফেল্ট লাইক হি ইজ দ্য ওনার। উনি আসলে সবসময় এত টাইম দিছে আমাকে, এন্ড সবসময় আমাকে বলছে যে ভাই আপনার কি লাগবে আপনি আমাকে ডিরেক্ট জানাইতে পারেন, কোনো সমস্যা নাই, ক্রস চেক করার জন্য। সো এই যে অ্যাভেইলেবিলিটিটা, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের ভিসা হওয়ার জন্য, এটা আমি মনে করি। সো ওভারঅল ভাই আপনাদের যে হোল টিম ইজ ভেরি অর্গানাইজড, ইজ ভেরি প্রফেশনাল। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, এজেন্সির মাধ্যমে কখনো কারো ভিসা হয় না। এজেন্সির দেখাই দিবে সবই করতে হবে আপনার নিজেরই। এখন আপনি যদি মনে করেন এজেন্সির উপর আমি চাপাই দিব, হ্যাঁ এজেন্সি আপনাকে করে দিবে, বাট ওখানে আপনারই পসিবিলিটি কমতে থাকে ভিসা পাওয়ার। এটা কিন্তু বেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু পিক আপ, যে অনেক সময় অনেক স্টুডেন্ট মনে করে যে মানে আমার ভিসা রিজেক্ট হয়েছে এজেন্সির ফল্ট। অ্যাকচুয়ালি এজেন্সির তো ফল্টের কিছু নাই, কারণ আপনি যখন এম্বাসিতে আপনার ফাইলটা সাবমিট করতেছেন, সবে তো নিচের সাইনটা তো আপনি করতেছেন, যে টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু আমি বুঝলাম, বুঝে সাইন করলাম। হ্যাঁ, এজেন্সি আপনাকে গাইডলাইন দিবে, এজেন্সি আপনাকে অন বিহাফ অফ আপনাকে হয়তো বা কিছু কাজ আপনাকে গাইডলাইন দিতে পারে, কিন্তু এজেন্সি কিন্তু সবকিছু করে দিতে পারে না বা করা উচিত না। এটা প্রদীপ ভাই রাইটলি বলছেন, বাট তারপরেও আমরা গাইডলাইনটা এমনভাবে দেওয়ার চেষ্টা করি যাতে একজন, যেমন প্রদীপ ভাই তো অনেক রিসার্চ করছে, বা অনেক স্টুডেন্ট আছে সে রিসার্চ করার টাইম পায় না, অথবা রিসার্চ কিভাবে করতে হয় সেই জিনিসটা বুঝতে পারে না। স্পেশালি যারা আন্ডার গ্র্যাড স্টুডেন্ট যায়, দেখা গেছে রিসেন্টলি ইন্টারমিডিয়েট পাস করছে, সো তার পক্ষে তো মানে আপনার, যেমন প্রদীপ ভাই আপনি মাস্টার্সে যাচ্ছেন, আপনার ব্র্যাকে কিন্তু আপনার ভার্চুয়াল সিস্টেমটা অনেক ফ্যামিলিয়ার, রিসার্চ করে আপনাকে হেল্প করছে। বাট একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট পাস করে, সে যখন আপনার ধরেন ইউকে যেতে চায়, তখন কিন্তু ওই স্কেলে সে রিসার্চ করতে পারে না। হ্যাঁ, বাট তাদের জন্য আমরা স্টাডি সলিউশনস, আমাদের স্পেশাল কেয়ার একটা টিম আছে,
আর যারা ডেডিকেটেড ফর দ্য ইউজি প্রোগ্রাম, আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামের জন্য, তাদেরকে আমরা স্পেশালভাবে রিসার্চ কীভাবে করতে হয়, রিসার্চ মেথোডোলজি বা কোনভাবে রিসার্চ করলে আপনার জন্য অ্যাক্টিভ হবে, ওগুলো আমরা করে থাকি। ওভারঅল আপনার ভিসা হওয়াতে আপনি কীরকম, মানে কতটুকু হ্যাপি বা আপনার ফিলিংসটা কি? আমার কাছে অলওয়েজই প্রায়োরিটি ছিল মাস্টার্স। আমি আসলে একাডেমিক্যালি এক্সিলেন্স করতে চাই। যখন ভিসাগুলো হচ্ছিল না বা গতবার হইলো আমি যেতে পারলাম না, তখন আমার আসলে একটু মানসিকভাবে একটু ভেঙে পড়ছিলাম। জব করতেছিলাম, পাশাপাশি অবশ্যই জব করতেছিলাম, কিন্তু আসলে ভাইয়া শান্তি ছিল না মনে। হ্যাঁ, যে কখন হবে, কখন যাব, কি করব। বিকজ আসলে ভাইয়া যে জেনুইন স্টুডেন্ট তার অবশ্যই একাডেমিক এক্সিলেন্সেরই টার্গেট থাকবে। সে যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন, তার ওই ডিগ্রিটাই ম্যাটার করে। তো ভিসাটা যখন আমার, এবারের ভিসাটার একটু ডিটেলস বলি। তো গতবার হয়েছিল কি ভাই, আমি একটু লেটে অ্যাপ্লাই করে ফেলেছিলাম। আসলে কি, ওরা তো বলে 15 দিনের মধ্যে দিবে, বাট ভাইয়া যদি দেখা গেল যে 1000 মানুষ অ্যাপ্লাই করলে হয় একটা, মানে 1 লাখ মানুষ অ্যাপ্লাই করলো, তখন তো ভাই ওরা তো রাশে পড়ে যাবে, তখন তো সবাইকে টাইম মতো ডিসিশন দিতে পারবে না। সো একটু আগে আগে অ্যাপ্লাই করা ভালো, কিন্তু আবার ভাইয়া জানুয়ারির জন্য আপনি সেপ্টেম্বরের আগে অ্যাপ্লাইও করতে পারবেন না, তো আপনি করবেনটা কি? সো টাইম লাইনে থাকার জন্য যেটা করতে হয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি এবার এটা করছি ভাইয়া। এবার হয়েছে আমি 3 তারিখে দিলাম বায়োমেট্রিক, 5 তারিখে ইন্টারভিউ ডিসিশন দিল, 13 তারিখ ইন্টারভিউ, 18 তারিখ ভিসা। মানে ফ্ল্যাশের গতিতে গেছে জিনিসটা। সো আমার কাছে মনে হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ব্যাপারটা হয় কি, আপনি যদি একটু পোর্টাল খোলার সাথে সাথে অ্যাপ্লাইটা করে ফেলেন। এখন আপনি যদি চিন্তা করেন আমি টাকা পাঠাবো, এটা নিয়ে যদি আপনি 10 দিন টাইম লাগাই দেন, আপনার কিন্তু 10 দিন ওখানে চলে গেল, টাইমটা কিন্তু ওয়েস্ট হচ্ছে। এভাবে কিন্তু আপনি পিছাচ্ছেন, কারণ আবার যখন মেডিকেল করতে যাবেন আরো 5 দিন 15 দিন কিন্তু চলে গেল। সো আপনি ক্লিয়ার যদি থাকেন যে আমি যাচ্ছি একটা কান্ট্রিতে, আপনার ডকুমেন্ট সব রেডি থাকতে হবে, আর ইনস্ট্যান্ট সবকিছু করার মতো জিনিসটা ফোকাস থাকতে হবে। তো যখন এবার ভিসাটা হইলো, তখন আমি এরশাদ ভাইকে ফোন দিলাম। ফোন দিয়ে আমি ভাইয়াকে ইমেলটা রিডিং করে বলতেছি, কারণ আমার তো রিজেকশন আছে আগে, আমি বিশ্বাস হইতেছিলাম। তো আমি ভাইয়ার বললাম, ভাইয়া এই ইমেল দিছে, এটা মানে কি? মানে ভাইয়া আমাকে বলে, ভাইয়া আপনি তো আমাকে হাসাইতেছেন, ঠিক আছে, কংগ্রাচুলেশনস, এটা সেটা। বাট হ্যাঁ, এটাই আমার ফিলিংসটা এরকমই ছিল ভাইয়া, যে আমি আসলে ওই এতটাই বিশ্বাস এসে পড়ছে আপনাদের উপর, যে আপনার কাছে মুখের কনফার্মেশনটা চাচ্ছিলাম যে ভাই এটা কি আসলে ভিসা সাকসেসফুল ইমেল কিনা। তো এরশাদ ভাই অনেক হাসাহাসি করলো, বললো যে হ্যাঁ ভাই আপনি এত কিছু বুঝেন, এত কিছু পারেন, আপনি এখন এইটা জানতে আমাকে ফোন দিচ্ছেন। আর ওইটা কিন্তু রাত 2টা, এই যে আমি যে বললাম তারা সবসময় অ্যাভেলেবল থাকে, এটা কিন্তু রাত 2টার দিকের একটা কথা। রাত 2টার সময় ভাইয়ের সাথে আমার কথা হইতেছে। সো আমার মনে হয় না কোনো এজেন্সি রাত 2টার সময় কারো ফোন ধরবে। এখানে সবাই একটা হাম্বল জায়গা থেকে ট্রিট করা হয় সবাইকেই, বিকজ এরশাদ ভাই ইজ আ ভেরি গুড পারসন as well as his team. Every person I met in Study Solution is very kind, humble and empathetic. So in that case আমি বলবো যে ভাই আমার জার্নিটা আসলে এবার খুবই ভালো ছিল। নট শুধু এবার, আমি তো ভাই যদি আপনাদের সাথে জার্নি ভালো না থাকতো, সেকেন্ড টাইম তো আমি আপনাদের কাছে আসতাম না। আমার ওই বিশ্বাসটা ছিল যে অনেকের সিচুয়েশন অনেক রকম থাকবে, বাট আমার সিচুয়েশন অনুসারে we can always have a discussion and decide what to do. তো প্রদীপ ভাই তো সুন্দর করে একটা কথা বললেন, যেটা আপনাদের জন্য যারা স্টুডেন্টস হিসেবে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যে ডিলে না করা। আমাদের অনেক সময় একটা জিনিস থাকে, আমরা ডিসিশন নিতে অনেক লেট করে ফেলি। দেখা গেছে আমি শিওর যে আমি ইউনিভার্সিটিতে যাব, টিউশন ফিস পেমেন্ট করতে হবে, তারপরেও অজানা অলৌকিক কিছু কারণে ইচ্ছাকৃতভাবে 10 ডেজ ভাই দিব কি দিব না এরকম করতে করতে আমি 10 ডেজ, হ্যাঁ 10 ডেজ 15 ডেজ আমরা ডিলে করি, যার কারণে লেট হয়। ইটস ট্রু, আমরা অনেক স্টুডেন্টকে এরকম পাই, এবং ইনফ্যাক্ট এই ইনটেকে আমাদের কয়েকজন স্টুডেন্ট আছে, আমি জানি যে সে মোটিভেটেড, তার সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও মানে তার কেন যেন একটু ডিলে হয়। তো এই জিনিসগুলো ডিলে যেন না হয়, কারণ এইখানে যেটা প্ল্যান হওয়া দরকার সেটা হইতেছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই আমরা যেটা করি স্টাডি সলিউশনস থেকে একদম লাস্ট ডে পর্যন্ত আপনার কোন স্টেপে কত টাকা খরচ হবে এবং স্টেপগুলো কি কি সেটা আমরা ক্লারিফাই করে দিই। তো তখন থেকে আপনার টাকার দিকে একটা গুছানোর একটা থাকা দরকার, যে আপনি অফার লেটার আসলে কখন টাকা পে করবেন, ইন্টারভিউ প্রিপারেশন। আমরা প্রতিবার অনেক স্টুডেন্ট এরকম পাই যে স্টুডেন্ট খুবই অ্যাক্টিভ, সে যাইতে চায়, খুবই মানে তার ফ্যামিলির সাথে জানতে চায়, তো অফার লেটার আসলে তার ইন্টারভিউয়ের গাইডলাইন অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু হয়। তো আমরা বলি যে ভাই আপনি যে অফার আসার পরে শুরু করলেন, আপনার প্রিপেয়ার হতে তো আরো 7 ডেজ টাইম লাগবে অ্যাটলিস্ট। তো আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন থেকে আমাদের গাইডলাইনটা ফলো করে আপনি প্রিপারেশন নিয়ে নিতেন, তাহলে আপনি এখনই
এখন তো ম্যাক্সিমাম ক্যাশ শিল্ড ইন্টারভিউ হয়। সো এই যে এখানে 10 days লস হয়ে যায়। আবার ঠিক আছে, ইন্টারভিউর জন্য তো একটু টাইম নিল, ইন্টারভিউ পাস করছি, এখন আমি পেমেন্ট করে দিই না, এখন তার মেডিকেলে রেডি হয় নাই। মানে আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে স্টেপ বাই স্টেপ আমার সব ফ্যাসিলিটিস থাকার পরেও আমরা ডিলে করি। তো প্রথম থেকেই যদি আপনি একটু সচেতন হন বা আমরা একটু সচেতন হই, তাহলে আমাদের টাইম ডিউরেশন অনেক মিনিমাইজ করা পসিবল, আপনার ভিসার টাইমলি পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়, অনেক অনেক বেড়ে যায়। তো প্রদীপ ভাই আপনাকে জাস্ট একটা প্রদীপ ভাইকে অ্যাকচুয়ালি তাকে ডিটেলস আমরা প্রশ্ন করতেছি কেন, কারণ এই ভিডিওটা প্রদীপ ভাইয়ের জিনিসটা আমরা একটা কেস স্টাডি হিসাবে সাজাবো, যাতে প্রদীপ ভাই কিভাবে প্রিপেয়ার করছে আপনি যেন নিজেকে ওইরকম ভাবে প্রিপেয়ার করতে পারেন। তো প্রদীপ ভাই একটু কাইন্ডলি বলেন যে আপনি যখন চিন্তা করলেন যে আমি ইউকেতে যাব, দেন আপনি ফার্স্ট সেট আপ করলেন যে আপনি যেভাবে বলতেছিলেন যে 100 ইউনিভার্সিটি আপনি একটা এক্সেলে নিয়ে আসছেন, টিউশন ফিস করছেন, সবকিছু বাদ দেওয়ার পর ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড আসছে, আপনি আপনার সাবজেক্টটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়েছেন নো ম্যাটার হোয়াট, কোন ইউনিভার্সিটি। তো সাবজেক্ট সিলেকশন করার পর আপনি যখন এজেন্সিতে আসলেন, আমরা আপনাকে একটা গাইডলাইন দিলাম, তখন আপনাকে নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন মানে টাইমলি কাজগুলো করার জন্য। এটা আমাদের স্টুডেন্টকে অনেক হেল্প করবে, তারাও যেন আপনার এই প্রিপারেশন স্ট্রাকচারটা মডেলটা ফলো করতে পারে। এখন ভাইয়া প্রথম কথা হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট, আমার যাওয়ার যদি প্ল্যান থাকে আমার ওই প্ল্যানেই স্টিক করতে হবে। আমি এজেন্সিতে এসে দেখে দেখে ডিসিশন নিব, এটা ভাইয়া হয় না। আমি ফার্স্ট অফ অল আমি মোটিভেটেড ছিলাম যে আমি যাচ্ছি, আমি যাব, নো ম্যাটার হোয়াট আমি আমার মাস্টার্স বাংলাদেশের বাইরে করব। কারণ ভাই আমার একটা পার্সপেক্টিভ ছিল কি, আমি বাংলাদেশের অলরেডি টপ ইউনিভার্সিটি থেকে পড়ে ফেলছি, এখন আমার ব্র্যাক ইউনিভার্সিটি, এখন আমার এক্সিলেন্সি বাড়াইতে গেলে আমার আরো ভালো একটা ইউনিভার্সিটি ফরেন ডিগ্রি লাগে আসলে। সো ওই ক্ষেত্রে ভাই আমি যখন আসছি নিশিয়াপুর সাথে কথা বলতে, উনি ফার্স্ট পর্যাতেই আমাকে বলে দিছে হোয়াট ডকুমেন্টস আর রিকোয়ার্ড ফর ইউকেভিআই ভিসা, ইউকে ভিসা। সো ওই ক্ষেত্রে উনি আমাকে তখন যেটা বলছে যে ব্যাংক সলভেন্সি এত একটা অ্যামাউন্টের একটা হিসাব আছে। এখন অ্যামাউন্টের হিসাব ভাইয়া খুবই সিম্পল, আপনার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশন কস্ট। এখন এটা এখন এটা আপনি যে ইউনিভার্সিটিতেই যান, আপনি যে টিউশন ফিস আছে সেটা আপনি দিয়ে দিলে বাকি যেটা থাকে প্লাস অ্যাকোমোডেশন কস্ট, এইটাই আর কি। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে কম ডিপোজিট নেয়। সো নিশিয়াপু ইন দ্য ফার্স্ট প্লেস আমাকে হচ্ছে জিনিসগুলো নিয়ে বলে দিচ্ছে, ক্লিয়ারই দিচ্ছে। এখন ক্লিয়ার করার মধ্যে কিন্তু অনেকগুলো টপিক আছে। অফার লেটার আসা, অফার লেটার আসার পর অফার কনফার্ম করা, অফার কনফার্মের মাঝখানে আবার একটা স্টেজ থাকতে পারে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারভিউ। আপু কিন্তু আমাকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করছে। অনেকের ইন্টারভিউ হয়, অনেকের ইন্টারভিউ হয় না। এখন ভাই আপু যেহেতু আমাকে প্রথমেই ক্লিয়ার করছে ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ হইতে পারে, তখন তো ভাই আমার কি উচিত, অ্যাপ্লাই করার সাথে সাথে একটা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া উচিত। কারণ আমি যদি ওইটা বসে থাকি, ইউনিভার্সিটি যদি আমাকে হুট করে টাইম দেয়, এটা তো ভাই আমার জন্য একটা লস। তো এই গেল হচ্ছে অফার লেটারের হিসাব। এরপরে ভাইয়া আপনি যখন আনকন্ডিশনাল অফার লেটারটা পান, তখন একটা ক্যাশ ইস্যু হওয়ার ব্যাপার আছে, ওইটার জন্য আপনার ডিটেলস কনফার্মেশনের ব্যাপার আছে। এরপরে হচ্ছে আপনি ফাইনালি একটা ইউকেভিআই ইন্টারভিউর ব্যাপার আছে। তো এখন আমি যেহেতু এই প্রসেসগুলো জেনে গেছি নিয়েছি আপুর কাছ থেকে, আমি প্রথমেই নিজেকে ডিটারমাইন করে ফেলছি যে হোয়াট ইজ মাই ভাউচিং পয়েন্ট। আমি জানি আমি ইউনিভার্সিটিকে কি বলবো, আমি জানি আমি ইউকেভিআই কে কি বলবো। এটা তো ডিফারেন্ট না যে আমি ইউনিভার্সিটিকে একটা বলবো, ইউকেভিআই কে আরেকটা বলবো। তো আমার তো প্রিপারেশনটা ওইভাবেই নিতে হবে। আর এখন মনে করেন অফার লেটার আসলো, অফার লেটার আসার পর এখন আমি কন্ডিশন মিট রিকোয়ারমেন্ট দিল দুইটা, যে সাপোজ একটা যে আপনি টিউশন ফি এত অ্যামাউন্ট পে করতে হবে। এখন ওইটা চিন্তা করে যদি আমি কাটাই দিই 10 দিন, তাহলে তো ভাই ইটস মাই মানে ল্যাকিংস আমি বলবো। কজ নিশিয়াপু তো আমাকে আগেই বলে দিছে যে ভাই এটা কিন্তু হবে সামনে। এখন আপনি যদি প্রথমেই জেনে নেন যে আপনি কি কি হতে যাচ্ছে, তাহলে আর অ্যাজ আ স্টুডেন্ট আপনার নিজের প্রিপেয়ারটা করা উচিত। এখন আপনি একটু আগে একটা পয়েন্ট বললেন যে ইউকেভিআই ইন্টারভিউ দেওয়ার পর হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করলে ব্যাপারটা কি। আমি টিউশন ফি পেমেন্ট করতেছি, অ্যাপ্লাই করতেছি, মানে এটা তো প্রবাবিলিটি 200% যে আমার হয় ইন্টারভিউ হবে না হবে না। তো আমি হবে না আশায় তো বসে থাকতে পারি না। যেমন আমার কিন্তু গত বছর যে ভিসা দিছে, আমার কিন্তু ইন্টারভিউ ছাড়া দিয়েছে, আমার কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি, অনেক লেট করে আসছে ডিসিশন, বাট ইন্টারভিউ ছাড়া দিছে। বাট এই বছর কিন্তু ভাই আমরা মোটামুটি শিওর ছিলাম যে আমাদের একটা ইন্টারভিউ হতে পারে, কিন্তু আমার মনে বলছিল যে গতবার যেহেতু দিছে এবারও দেয় নেই, কিন্তু আপনি বলছিলেন ভাই আপনার ইন্টারভিউ হবে এবার, কারণ আপনি এটা আপনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন। এই কথাটা যেদিন আপনি বলছেন ভাইয়া, তখন যদি আমি বসে থাকি তাহলে তো আসলে লাভ নেই। আমি কিছুটা ঘাটাঘাটি শুরু করছি,
মানে কি বলবো এটা দেখা শুরু করছি। আমি একটা পয়েন্ট এতগুলো কোশ্চেনের মাঝে ভুলে গেছি, আপনার কোর্স মডিউল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি নাই বলতে পারেন যে আপনার কোর্সে কি আছে, ইউ আর গোয়িং টু গেট রিজেক্টেড, এটা ফর শিওর। কেন? আপনার ওয়েবসাইটে কিছু জিনিস লেখা থাকবে আপনার কোর্স মডিউল সম্বন্ধে, আপনি হুবহু বলবেন, ইউ উইল স্টিল গেট রিজেক্টেড। কেন? কারণ ভাই আপনি যদি ওই জিনিসটা পড়তে যান, আপনার তো একটা আইডিয়া আছে যে এটার কন্টেন্টস গুলা কি, কারণ আপনি তো একটা সাবজেক্টের পরে ওই সাবজেক্টটা পড়তেছেন। ওরা আপনাকে এই কোশ্চেন গুলাই খুঁটিনাটি করে বলে। যেমন আমি যখন আমাকে জিজ্ঞেস করছে যে আপনি এই মডিউল কি বলতে পারবেন, কি আছে, আমি ওগুলা বলছি, তখন আমাকে আবার বলছে যে এই যে জিনিস ওয়ার্ড গুলো আপনি বললেন এগুলাতে কি হয়। এখন ভাই এগুলো তো আমার ইউনিভার্সিটি ওয়েবসাইটে লেখা নাই, এখন এইটা তো আমার ব্রেইনে আছে, কারণ আমি এই জিনিসটা পড়তে যাব। সো আপনার এক্সটেন্সিভ অবশ্যই আপনার সাবজেক্টের ব্যাপারে নলেজ থাকতে হবে, কারণ আপনি এত টাকা পয়সা খরচ করে যাচ্ছেন, আপনি যদি নাই জানেন আপনি কি পড়তেছেন, এটা কিন্তু ভিসা অফিসারের ক্ষেত্রে খুবই একটা ধরার মতো পয়েন্ট। এইখানে আমি সবসময় যেটা বলি যে আপনার সবসময় অ্যান্সারের সময় একটা ব্যাকআপ অ্যান্সার রেডি করা থাকা দরকার। তো ব্যাকআপ অ্যান্সার মানে হইতেছে আপনি বললেন যে আমি এই মডিউলস থেকে এই জিনিস পড়বো, দেখা গেছে একটা শর্ট ফর্ম বললেন, তো এখন ওরা আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি এই শর্ট ফর্ম দ্বারা কি বুঝাইলা, বা আপনি একটা ওয়ার্ড বললেন, ওরা বললো যে এই ওয়ার্ড দ্বারা অ্যাকচুয়ালি ওরা কি বুঝাতে চাইছে। এবং মডিউলসগুলা ভেরি ইম্পর্টেন্ট, এটা ট্রু। সো আপনারা যারা ইন্টারভিউ দিবেন বা এই যেভাবে প্রসেস বললো, এই প্রসেসগুলা আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের ভিসা হওয়ার ক্ষেত্রে বা ভিসা ডিসিশন পজিটিভ আসার ক্ষেত্রে অনেক হেল্প করবে। অলসো ভাই আমাকে সব মডিউল নিয়ে জিজ্ঞেস করছে, আমি তিনটা, আমাকে বলছে ফেভারিট মডিউল এন্ড কোনটা একটু কঠিন লাগে বলো, বাকিগুলো সে আমাকে জিজ্ঞেস করে নিছে। সো একটা মডিউলও কিন্তু বাদ যায় নাই, এরকম একটা ব্যাপার। আমি আরো একটা বিষয় নিয়ে বলতে চাই, দ্যাট আই এম রিয়েলি অনার্ড যে স্টাডি সলিউশন হচ্ছে আমাকে গ্র্যাজুয়েট 500 যে প্রজেক্টটা 2026, এটাতে আসলে একটা পার্ট মনে করতেছেন, আই এম ওয়ান অফ দেম। সো বেসিক্যালি দিস প্রজেক্ট ইজ সামথিং যে যারা দেশ ও দশের হেল্প করবে, ইমপ্যাক্ট ক্রিয়েট করবে ওয়ার্ল্ড ওয়াইড, দেশে বা দেশের বাইরে, এখন সে সেটা যেভাবেই করুক, বেসিক্যালি দ্য ব্রাইটেস্ট মাইন্ডস যারা হচ্ছে বাইরে থেকে দেশের হেল্প করবে বা দেশে থেকে দেশের হেল্প করবে, অথবা ওয়ার্ল্ড ওয়াইড ইমপ্যাক্ট ক্রিয়েট করবে। সো ওই জায়গা থেকে আসলে এই প্রজেক্টটা ভাই আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করতেছি, কারণ ভাইয়া অনেক স্টুডেন্ট থাকে আসলে প্রপারলি মোটিভেটেড থাকে না যে আমি আসলে পড়বো কি পড়বো না, আমার চিন্তা হচ্ছে অন্য কিছু, পিআর এটা সেটা। বাট যে জেনুইন স্টুডেন্ট ভাই তার ভালো কিছু হবে এটাই আশা করা যায় আসলে। সো এই প্রজেক্টের মাধ্যমে দেখা যায় আরো অনেকে মোটিভেটেড হবে। সো ওই জায়গা থেকে আসলে এক একজনের ক্যারিয়ার প্ল্যানস এন্ড ক্যারিয়ার ইম্প্যাক্ট যখন একজন জানবে আরেকজনেরটা, তখন তারাও আরেকটু মোটিভেটেড হবে। সো এটার জন্য অনেক থ্যাঙ্কস ভাই, আমার এই প্রজেক্টটা খুবই ভালো লাগছে আমাকে এটাতে ইনক্লুড করার জন্য। থ্যাংক ইউ। আমরা ভাই প্রদীপ ভাই, এটা ট্রু, আপনি যেরকম দেখা যাচ্ছে নিজের থেকে আপনি প্রোঅ্যাক্টিভ পারসন। আমরা বাংলাদেশে অনেক স্টুডেন্ট এরকম পাই, তারা সাবজেক্ট সিলেকশন এরকম প্রোঅ্যাক্টিভ থাকে না, তারা শুধু আইসা বলে যে ভাই আমি ইউকেতে যাইতে চাই, আমাদেরকে একটু কোঅপারেট করেন। দেখা গেছে আপনার পড়ছে আপনার সোশ্যাল সায়েন্সে, কিন্তু যাচ্ছে বিজনেসে। এটা কিন্তু কোনো প্রবলেমের কিছু না, কারণ বাংলাদেশে আমাদের অনেক সাবজেক্ট আছে যেটার মানে পার্সোনালি স্কিলসে যায়, মানে প্রফেশনে যায়, তার কোনো অ্যাপ্লিকেশন নাই। যেমন আপনি ধরেন বাংলাদেশে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ে, ওটার অ্যাপ্লিকেশন কিন্তু হয়তো বাংলাদেশে খুব বেশি পাবেন না। আমি অনেক সময় দেখতে পাই যে ফিজিক্সে পড়ে ব্যাংকে জব করতেছে, কিন্তু দুইটাই কিন্তু দুই জিনিস। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা যখন ইউকেতে এরকম স্টুডেন্ট আমরা পাই, তো তাদেরকে আমরা গ্র্যাজুয়েট 500 প্রজেক্টের মাধ্যমে আমরা তাদেরকে একটা ভাইব দেওয়ার চেষ্টা করি। হোয়াট এভার হ্যাপেন ইন আন্ডার গ্র্যাজুয়েশনস, এটা ওইখানে থাকুক, বাট সামনে সে যেন একটা ডেস্টিনেশন গোলকে সামনে নিয়ে সে আগে যেতে পারে। এবং আপনি যেটা রাইটলি বলছেন যে আমাদের মেইন প্ল্যান হতেছে এই গ্র্যাজুয়েট 500-এর, যেখানে 500 জন গ্র্যাজুয়েট 2026 সালে ইনশাল্লাহ হবে, যারা সাবজেক্ট শেষ করার মধ্য দিয়ে তার নিজের ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে, এবং এটার অ্যাপ্লিকেশন, তার নলেজের অ্যাপ্লিকেশনটা সেটা বাংলাদেশে আইসাও হইতে পারে, অথবা ইউকেতে সে সেটেল হইতে পারে, ব্রিটিশ নাগরিকত্ব পাইতে পারে, কিন্তু সেখানেও সে অ্যাপ্লাই করতে পারে। মানে মূল কথা হইতেছে তার এই নলেজ দিয়া সে যেন নিজের হেল্প করতে পারে, তার ফ্যামিলির হেল্প করতে পারে, দেশের হেল্প করতে পারে, এবং তার ইম্প্যাক্টটা গ্লোবালেও ফেলতে পারে। এটাই হচ্ছে ভাই গ্র্যাজুয়েট 500-এর প্রজেক্ট, এর আমাদের মেইন থিম। সো আমরাও প্রাউড যে আমাদের 2026 সালের জানুয়ারি ইনটেকে আপনার মতো একজন ব্রাইটেস্ট স্টুডেন্ট আমরা পাইলাম। আমরা রিয়েলি প্রাউড ভাই, এরকম
প্রোয়াক্টিভ স্টুডেন্ট আমরা খুব কমই পাইছি। তো আমরা ভাই প্রদীপ ভাই একটা জিনিস একটু অনার করতে চাই আপনাকে, যদিও এটা আমাদের মানে অনেক এজেন্সি দেখি যে এই ফ্রি দেয় ওই ফ্রি দেয়, ফ্রি কোনো পার্ট না, বাট দিস দ্য সিম্বল অফ লাভ। আমাদের প্রদীপ ভাইয়ের চাই যে প্রদীপ ভাই সুন্দর একটা ইউনিভার্সিটি যাচ্ছে, সেই ইউনিভার্সিটিতে তাকে টেকনোলজির সাপোর্ট হিসেবে আমাদের এই স্টাডি সলিউশন থেকে এই ল্যাপটপটা প্রদীপ আপনার জন্য আমরা খুবই গ্রেটফুল থাকবো আপনাদের এটা অ্যাকসেপ্ট করেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি খুবই খুশি হলাম যে আপনি আমাকে এই ল্যাপটপটা গিফট করলেন। আসলে আমি এক্সপেক্ট করিনি এটা, বাট খুবই ভালো লাগলো ভাইয়া। আমি অলওয়েজ জানতাম যে ইউ হ্যাভ বিন অলওয়েজ কাইন্ড টুয়ার্ডস মি। আমাকে সবসময় আপনি নিজের ভাইয়ের মতো ট্রিট করছেন। আসলে প্রফেশনাল সম্পর্কের ক্ষেত্রে ভাইয়া সবাই তো আসলে ক্লায়েন্ট অ্যান্ড ওনার এরকমই একটা ইস্যু হয়, বাট আমার কাছে কখনো স্টাডি সলিউশনে মনে হয় নাই যে এখানে আসলে এটা এজেন্সির মতো। এটা খুবই ভালোভাবে আমাকে ট্রিট করছে, এন্ড থ্যাংক ইউ ফর দিস। এটা আসলে আমার খুব কাজে লাগবে আমার স্টাডিজে। প্রদীপ ভাই এটা জাস্ট আপনার একটা মানে আপনার যে স্পিডটা এবং এই স্পিডটাকে রেসপেক্ট করা এবং আপনার স্পিডটা যেন আরো বাড়ে এবং আপনার এফিসিয়েন্সি এবং প্রফেশনালিজম যেন মানে আরো বাড়ে। সো এটাকে জাস্ট স্পিড আপ করার জন্য আমাদের এই সিম্বল অফ লাভ ভাই। তো প্রদীপ ভাই, we are very grateful to have you in our alumni associations of study solutions. আরেকটা হচ্ছে প্রদীপ ভাই, আমাদের স্টাডি সলিউশনসটা কিন্তু আপনি জানেন অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা ফিল করি যে একজন স্টুডেন্ট যখন বিদেশ যাইতে চায় তার কোন কোন জায়গায় সে প্রবলেম ফেস করে। একটা স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট প্রবলেম ফেস করে না, একটা স্টুডেন্ট যখন ভিসা প্রসেসের মধ্যে যায় তখন তার ফ্যামিলি সহ কানেক্টেড থাকে। সো এই জিনিস আমরা ফিল করি। সো সেইভাবে আমরা একটা স্টুডেন্টকে গাইডলাইন দেই এবং তাকে যতটুকু সম্ভব একটু কমফোর্ট জোনে রাখার চেষ্টা করি এবং তার জার্নিটাকে স্মুথ করার চেষ্টা করি। তাদের মেন্টাল হেলথ আপনারা অনেক ভালোভাবে খেয়াল রাখেন ভাই, এটা আমি বুঝতে পেরেছি। আসলে স্পেশালি ইউকে, অস্ট্রেলিয়া, কানাডাতে আমাদের যে ভিসা হইলো এইখানে যে রিলেশনশিপ ডান তা না, আমাদের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, সিক্রেট গ্রুপ, সেখানে আমরা অ্যাড করব। সেখানে আপনার স্কিল শেয়ার করবেন, যারা ইউকেতে আছে তাদের সাথে কথা বলবেন, তারা আপনাকে শেয়ার করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু আমি একজন ইমিগ্রেশন লয়ার, সো ইউকেতে যাওয়ার পর যদি আপনার কোনো ইমিগ্রেশন সাপোর্ট দরকার হয়, কারণ যেহেতু এখানে বিশেষ স্ট্যাটাসের উপর বেস করে আমাদের সেখানে থাকতে হয়, সো ইমিগ্রেশন লাগেই। যেমন আপনার যখন পড়াশোনা স্টাডি শেষ করবেন তখন আপনাকে PSW তে যাইতে হবে, ওই যে ভিসা অ্যাপ্লিকেশন, ওই প্রসেসগুলো ইত্যাদি, বা আরো যে কোনো ইস্যুস, যেমন আপনার বাংলাদেশ থেকে আপনার প্যারেন্ট যাইতে চায় ভিজিটে, বা আদার যে কোনো ইস্যুস, যে কোনো বিষয় আমাদের ইমিগ্রেশন টিম আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিবে বা আমরা সবাইকে দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অবশ্যই বিশ্বাস আছে আপনি আমাকে অলওয়েজ হেল্প করবেন। আর এইটা ভাইয়া আসলে ট্রাস্টটা অনেক ইম্পর্টেন্ট ট্রাস্টটা। অনেক সময় আমাদেরকে মনে হয় উই আর গেটিং স্ক্যামড বিকজ উই আর লিভিং ইন বাংলাদেশ, বাট আমার নিজের ইভালুয়েট করার দক্ষতাও থাকতে হবে যে আসলে কি হচ্ছে আমার সাথে। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনি এটা আমাকে বলছেন ভাই, এটা সবাই বলেন, আমি অনেক খুশি হলাম। আপনি আমার জন্য দোয়া করবেন ভাইয়া যাতে আমি সুন্দর মতো যেতে পারি। আর দেখা হবে ইনশাল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।